দৌলতপুরে শামীম রেজা পীর শামীম রেজার দরবারে হামলা এবং শামীম রেজাকে মেরে ফেলার পরে সেই ব্যাপারে এখনো দোষীরা শাস্তি পায়নি। একজন মাত্র আসামি গ্রেপ্তার হয়েছে। মূল আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় গিয়ে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন এবং আগামীতে নির্বাচন করবেন, নির্বাচন করে জনপ্রতিনিধি হবেন এরকম হুঙ্কার ছাড়ছেন। ঠিক সেই সময় বিএনপি সরকার আসার পরে প্রথম ঘটনা মাজারে হামলার প্রথম ঘটনাটা সেটা ঘটেছিল, যেটা প্রফেসর ইউনূসের আমলে শত শত ঘটনা আমরা দেখেছি, কিন্তু প্রফেসর ইউনূস কোনো ধরনের কোনো বিচার করেনি। কুষ্টিয়া দৌলতপুরের ঘটনায় অন্তত ৩ নম্বর আসামি হলেও একজন গ্রেপ্তার হয়েছে, এটুকুই মোটামুটি সান্ত্বনা পাওয়ার মতো ব্যাপার। কিন্তু বিএনপি সরকার যখন ক্ষমতায়, তখন এবার রাজধানী ঢাকায় মিরপুরের ঐতিহ্যবাহী শাহ আলী মাজারে গত রাতে যা হলো এবং পুলিশের বক্তব্যে যা পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত, আমরা অপেক্ষা করছিলাম সারাদিন যে পুলিশ এই ব্যাপারে কি বক্তব্য দেয়। পুলিশের বিভিন্ন অফিসার বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। সেই ভয়াবহ খবর তুলে এনেছে বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম বিডি নিউজ 24। বিডি নিউজ 24 চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছে। গত রাতে শাহ আলী মাজারে গভীর রাতে যে হামলা, মানে কি বলবো, যে অন্তত 50 থেকে 100 জনের সন্ত্রাসী বাহিনী এবং ওই তথাকথিত তৌহিদি জনতার ব্যানারে তারা শাহ আলী মাজারে হামলা চালায় এবং ভক্তদের মারধর ভাঙচুর যা ইচ্ছা তাই করেছে। ভক্তদেরকে প্রচুর মানে গণহারে বেদম পিটিয়েছে তারা, এরকম অভিযোগ। এবং তাদের অভিযোগ হচ্ছে যে এই মাজারে গাঁজা খাওয়া হয়। তো মাজারে গাঁজা খাওয়া হয়, তোদেরকে কে এই মানে ক্ষমতা দিয়েছে তোরা গিয়ে লাঠি সোটা নিয়ে তাদেরকে পিটাবি ভাঙচুর করবি, এই ক্ষমতা তোদের কে দিয়েছে? যদি ওখানে অবৈধ কোনো কর্মকাণ্ড হয় সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের, সেটা দেখার দায়িত্ব পুলিশের। অভিযোগ রয়েছে, বহুজন অভিযোগ করেছে পুলিশের 4টা গাড়ি মাজারের গেটে থাকা অবস্থাতেই এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ তাদেরকে ঠেকায়নি এবং একজন পুলিশ অফিসারের বক্তব্যে সেটা স্পষ্টও হয়েছে। পুলিশের বক্তব্য এটা জামাত শিবিরের লোকজন করেছে। জামাত শিবিরের লোকজনের এই ধরনের অভিযান গতকালকে নির্ধারিত ছিল, সেই কারণে পুলিশ ওখানে যায়নি, পুলিশ অভিযান করেনি। মিরপুর ওই এলাকায় ঢাকা 14 এই আসনের এমপি জামাতের আরমান, তিনি এমপি যিনি যুদ্ধাপরাধের মানে যার বাবা যুদ্ধাপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সেই মীর কাসেম পুত্র মীর আরমান, তিনি এখানকার এমপি এবং তিনি বলেছেন তার কোনো লোকজন এখানে ছিল না। যে কয়জনের ভিডিও তার কাছে গিয়েছে তিনি বলেছেন যে সেই ভিডিও দেখে আমি দেখেছি যে আমার পরিচিত কোনো লোকজন ছিল না। মিরপুর 14 আসনে লোক সংখ্যা কত, সেই মানে মিরপুর ঢাকা 14 আসনে লোক সংখ্যা কত, এই সমস্ত লোক সংখ্যা যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সবাইকে কি তিনি চেনেন? সবার চেহারা তার মুখস্থ? এই যে মুখস্থ কথা বলে দিলেন যে কয়জনের চেহারা আমি দেখেছি তাদেরকে আমি চিনি না, আমার দলের লোক না, সেটা কতটা গ্রহণযোগ্য? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি, কিছু দৃশ্য দেখা এবং বিডি নিউজের তুলে আনা ভয়ঙ্কর প্রতিবেদন দেখি যে প্রফেসর ইউনূসের আমলে যে শত শত মাজার গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, সেই ঘটনা এখনো কোন সাহসে চলমান রাখছে তথাকথিত তৌহিদি জনতা, আর তৌহিদি জনতার ব্যানারে এই কাজগুলো প্রফেসর ইউনূসের আমলে কারা করেছে এবার বোধহয় খুবই স্পষ্ট হয়ে গেল পুলিশের বক্তব্যে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী স্থান মিরপুরের শাহ আলী মাজার, সেই শাহ আলী মাজারে ভয়াবহ ঘটনা ঘটেছে। গত রাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে। সেই ভিডিওতে আমরা দেখেছি যে একদল সন্ত্রাসী লাঠি সোটা নিয়ে সেখানে মাজারের ভক্তদের এমনকি নারীদের পর্যন্ত লাঠি পেটা করছে, এরকম দৃশ্যও আমরা
দেখেছি। সেখানে ভক্তদের বিভিন্ন মোমবাতি আগরবাতি জ্বালার যে ডিব্বা টিব্বা সেগুলো ভেঙে চুরে সেখান থেকে তুলে দেওয়া, পিটিয়ে বের করে দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। এমনকি ওই দৃশ্য যারা ক্যামেরা বন্দি করতে গিয়েছেন মোবাইল নিয়ে তাদেরকে পর্যন্ত পেটানো হয়েছে। এই ভয়াবহ ঘটনা ঘটেছে। তাদের অজুহাত হচ্ছে তারা হচ্ছে তৌহিদি জনতার ব্যানার, আর তৌহিদি জনতার ব্যানার নিয়ে জামাত শিবির এই কাজ করেছে, এটা পুলিশ বলছে। আর যারা এই অভিযোগ করে যারা এই অভিযান চালিয়েছে তারা বলছে যে মিরপুর মাজারে গাঁজা খাওয়া হয়। তো মাজারে গাঁজা খাওয়া হয় তো তোর কি? তোর কাজ হচ্ছে থানায় গিয়ে অভিযোগ দেওয়া যে এই মাজারে এই অবৈধ কাজ হয়, আপনারা ব্যবস্থা নেন। পুলিশ ব্যবস্থা নেবে, রাষ্ট্র ব্যবস্থা নেবে, সরকার ব্যবস্থা নেবে। তোকে কে ক্ষমতা দিয়েছে যে লাঠিসোঁটা নিয়ে তাদেরকে গিয়ে পেটাতে হবে? এই আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কে দিয়েছে? প্রফেসর ইউনূসের আমলে যে রাজত্ব দেখানোর সুযোগ তোরা পেয়েছিস, সেই রাজত্ব কি এই গণতান্ত্রিক সরকারের আমলেও অব্যাহত থাকবে? এটা কি গ্রহণযোগ্য? ভয়াবহ তথ্য উঠে এসেছে বিডি নিউজ 24-এর নিউজে। অনেক পত্রিকার অনেক খবর দেখেছি, কিন্তু বিডি নিউজ ভয়াবহ এই তথ্য তুলে এনেছে। বিডি নিউজ কি বলছে দেখুন, তাদের শিরোনামে তারা বলছে শাহ আলী মাজারে হামলা করলো কারা? পুলিশ ও জামাতের দুই রকম কথা। স্থানীয়রা বলছেন বৃহস্পতিবার রাতে ওরস চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মারধর শুরু করে, এবং অনেকে অভিযোগ করেছেন সেই সময় পুলিশের গাড়ি ছিল মাজারের গেটে অন্তত 4টা। পুলিশ বলছে এটা জামাত শিবিরের অভিযান। এই অভিযানে কি কি ঘটলো, আমরা আমাদের হাতে যে ভিডিওগুলো এসেছে সেই ভিডিওগুলো থেকে আপনারা 2-4টা ফ্রেম একটু দেখে আসুন। আমরা হয়তো কপিরাইট ইস্যুর কারণে অনেক বেশি দেখাতে পারবো না, কিন্তু 2-4টা দৃশ্য এলোমেলোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কি তাণ্ডবটাই তারা চালিয়েছে। দর্শক, এই যে ঘটনা ঘটানো হলো এবং সেখানে গেটে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ এই ব্যাপারে কোনো কর্মকাণ্ড করলো না, আবার পুলিশের বক্তব্য রহস্যজনক মনে হচ্ছে। চলুন একটু বিডি নিউজ 24-এর খবরের ভেতরে ঢুকে। হামলা চালিয়েছে একদল লোক রাতে। এই হামলার শিকার জিয়ারতকারী কয়েকজন বলেছেন হামলাকারীরা জামাত শিবিরের লোক। তবে ওই এলাকায় জামাত থেকে নির্বাচিত এমপি মীর আহমেদ বিন কাশেম ব্যারিস্টার আরমান দাবি করেছেন সেখানে তার কোনো লোক ছিল না। তিনি বলেছেন পুলিশের মাদক বিরোধী কর্মকাণ্ডের অংশ, অথচ ওই হামলায় পুলিশের একজনকেও দেখা যায়নি। তিনি বলছেন যে এটা পুলিশের মাদক বিরোধী অভিযান। পুলিশের মাদক বিরোধী অভিযান কি পুলিশ ভাড়া করে জামাতের লোকজনকে দিয়ে করিয়েছে? এটা কি বিশ্বাসযোগ্য? বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তারাও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। 24-এর 5 আগস্টের পরে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তারই যেন পুনরাবৃত্তি। আতঙ্কিত হয়েছেন অনুসারীরা। তারা বলছেন যে আগের সপ্তাহেও যুবদলের লোকেরা মাদক বিরোধী অভিযানের নামে সেখানে হামলা চালিয়েছিল। কি ভয়ঙ্কর কথা! গত রাতে মাজার জিয়ারত করতে আসা লোকজন বলেছেন হামলাকারীরা মাজারের ভেতর পর্যন্ত গিয়ে লোকজনকে ব্যাপক মারধর করেছে। আব্দুস সবুর নামে একজন বেসরকারি চাকুরি বলেন প্রতি বৃহস্পতিবার রাতে মাজারে একটি সাপ্তাহিক ওরস হয়। সেখানে ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। এই বৃহস্পতিবার রাত হচ্ছে শাহ আলী মাজারের ওরসের রাত। প্রতি সপ্তাহে এই একদিন ওরস হয়, সেই দিনটাতেই তারা পরিকল্পিতভাবে এই হামলাটা করেছে। বৃহস্পতিবার রাতে ওরস চলাকালে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে 50 জনের বেশি লোকজন ঢুকে পড়ে। এমনকি ভয়াবহ চিত্র হচ্ছে যে ওখানে শিশু পর্যন্ত দেখা গেছে লাঠি হাতে। এদের সাঙ্গপাঙ্গরা শিশু পর্যন্ত নিয়ে গেছে লাঠিসোঁটা নিয়ে, শিশুরা গিয়ে লাঠিসোঁটা নিয়ে পিটাচ্ছে। এই দৃশ্যও আমি ভিডিওতে দেখেছি। পিটুনিতে আহত এক ব্যক্তি বলছেন কিছু লোক আসছে লাঠি নিয়ে, একটা বিধিখিচ্ছিরি তৈয়ার কইরা দিছে, অনেক লোক দৌড়াদৌড়ি করছে, আমি মেন গেট দিয়ে বাইর হইতে গেছি, আমাকে মাথার উপরে বাড়ি দিছে। হাতের মোবাইল ফোনে ঘটনার কিছু ছবি দেখিয়ে তিনি বলেন এই লোকগুলো নেতৃত্ব দিছে। কিছু লোকের ছবিও দেখিয়েছে বিডি নিউজের প্রতিনিধিকে। এই লোকগুলো নেতৃত্ব দিছে, এই যে দেখেন একটা ছেলে, ওরা নেতৃত্ব দিছে। পুলিশ সাদা পোশাকে এখানে অভিযান চালিয়েছে কিনা প্রশ্ন করলে তারা সমস্বরে বলেন না না না, এটা পুলিশের অভিযান না। তাদের একজন বলেন ওই সময় মাজারের গেটের বাইরে পুলিশের 4টি গাড়ি থাকলেও তারা ভেতরে ঢোকেনি। পুলিশ তাদের পাহারা দিয়েছে, তারা যেন নির্বিঘ্নে এই মবটা করতে পারে।
এরা নিশ্চয়ই একটা পরিকল্পনা কইরা তারপরে আসছে, নাইলে পুলিশ কেন ভিতরে ঢুকলো না? কারা হামলা চালিয়েছে জানতে চাইলে পাশ থেকে একজন বলেন সব জামাতের লোক। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, মাজার এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালাতে গেলে সেখানে কিছু উৎসুক মানুষ নানা ধরনের জটিলতা সৃষ্টি করে, পরে পুলিশ সেখান থেকে ফিরে আসে। কি উদ্ভট মন্তব্য। তবে হামলার সময়ের যেসব ভিডিও ফেসবুকে এসেছে সেখানে অর্ধশতাধিক লোককে লাঠি হাতে নিয়ে এই হামলা চালাতে দেখা যাচ্ছে, পুলিশ সেখানে দেখা যায়নি। কোনো অভিযান চালানোর কথা অস্বীকার করে দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বলেন, মাজারে তো আমরা কোনো অভিযান চালাইনি। রাতে যেটা দেখলাম যে জামাত শিবিরের পোলাপান মনে হয় ব্যক্তিগত উদ্যোগে অভিযান চালিয়েছে। কি ভয়ঙ্কর কথা পুলিশের। তিনি স্বীকার করছেন যে জামাত শিবিরের লোকজন এই অভিযান চালিয়েছে, আর তিনি বসে বসে চকলেট খাচ্ছেন। তিনি বলছেন যে গত সপ্তাহে বিএনপি থেকে মিরাজ যেমন নিজ উদ্যোগে অভিযান চালিয়েছিল, কালকে মনে হয় জামাত শিবির নিজ উদ্যোগে অভিযান চালিয়েছে, এখানে পুলিশের কোনো ইনভলভমেন্ট নাই। মানে পুলিশ নিষ্ক্রিয়। তিনি নিজেই স্বীকার করছেন যে গত সপ্তাহে বিএনপির একজন অভিযান চালিয়েছে, আজকে জামাতের লোকজন অভিযান চালিয়েছে, আর পুলিশ বসে বসে রদ দেখছে। পুলিশ সেখানে গিয়েছিল কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, না না না, এটা পলিটিক্যাল পার্টির সাথে আমরা কিভাবে ইনভলভ হই। তবে অভিযানে এডিসি, ওসি সহ কয়েকজন কর্মকর্তা গিয়েছিলেন বলে বিডি নিউজ 24-কে বলেছেন মিরপুর বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ বিষয়ে সহকারী কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা বলেন, না না, কেউ অভিযানে যায়নি, কে বলেছে আপনাকে? পরে তাকে জানানো হয় মিরপুর বিভাগের উপকমিশনারও একই বক্তব্য দিয়েছেন। এরপর সহকারী কমিশনার বিপুল বলেন, অভিযান করেছে তারাই, জামাত শিবির অভিযান করেছে। তিনি বলছেন, আমরা ভেতরে ঢুকিনি। অর্থাৎ তারা যে গেটে ছিল, তারা যে বাইরে ছিল, এটা তিনি স্বীকার করছেন যে জামাত শিবির ভিতরে এই লন্ডভন্ড কাজ করেছে, তারা ভেতরে ঢুকেনি। তাহলে পুলিশ বাইরে ছিল কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, বাইরেও থাকিনি আমরা। কি হাস্যকর। আমরা দেখছি যে একটা ঝামেলা। আপনাকে ক্লিয়ার কাট বলি, কোনো পলিটিক্যাল পার্টির সাথে এনগেজ হয়ে অভিযান করার মতো সুযোগ আমাদের নেই। যখন আমরা আজ করতে পেরেছি যে এরকম একটা অভিযান জামাত শিবির করবে, তখন আমরা আজকে কোনো অভিযান করব না বলে সিদ্ধান্ত নিই। তখন আমরা আমাদের মতো ব্যাক করি। সহজ সরল স্বীকারোক্তি যে এটা জামাত ইসলাম অভিযান করেছে, আমরা দেখছি, সেই কারণে সেখান থেকে আমরা চলে এসেছি। তোরা বাবা যা ইচ্ছা এখানে কর, মব কর, মার কাট, আগুন দে, যা ইচ্ছা তাই কর। এই হচ্ছে পুলিশের ভূমিকা। শাহালি থানার ওসি ভিন্ন কথা বলছেন। তিনি বলেন, ঘটনা হচ্ছে রওজার পূর্ব পাশে যেখানে শুক্রবারে নামাজ পড়ে, সেই জায়গায় বাইরে থেকে আসা কিছু মহিলা ও পুরুষ মাদুর বিছিয়ে গাঁজা সেবন করছিল। এই জন্য জনতা রেগে গিয়ে পরের দিন শুক্রবার, অর্থাৎ আজকে শুক্রবার, সেখানে জুম্মার নামাজ হবে, সেই জায়গায় কেউ গাঁজা খায় না, তারা খাচ্ছিল, সেই কারণে এই কাজ করেছে। মানে পুলিশের বিভিন্ন অফিসার বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, মানে পুলিশের মধ্যে কোনো সমন্বয় নেই। ওসি বলেন, এইটুকু ঘটনাই আমরা পাইছি। আমি গেছিলাম, আমার অফিসার গেছিল, শুক্রবারের জুম্মার নামাজ যে জায়গায় হয় সেখানে বসে কেউ গাঁজা খায় না, কিন্তু গত রাতে সেটা করছিল, এই কারণেই মারধর হয়েছে। মিরপুর এলাকার সংসদ সদস্য জামাতের আরমান, তিনি বলছেন তার এই ঘটনার সঙ্গে তার নেতাকর্মী জড়িত নেই। তিনি বলছেন যে এটা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ, অথচ পুলিশ বলছে এটা জামাত শিবির করেছে। তিনি বলেন, পুলিশ থেকে আমাকে জানানো হয়েছিল প্রতিদিন রাতে গাঁজার আসর বসে, বৃহস্পতিবার রাতে অনেক বেশি মাদক শিবির আড্ডা হয়, এখানে একটা বড় অভিযান চালানো হবে, এটুকুই আমাকে জানানো হয়েছিল। যে অভিযান পুলিশ চালায়নি সেই অভিযান তার লোকজন চালিয়েছে, এটাই বাস্তবতা দেখলাম। জামাতের লোকজন, স্থানীয় লোকজন কেউ নেই। তিনি যে ভিডিওগুলো দেখেছেন সেখানে তার পরিচিত কেউ নেই, এই কথা বলেছেন যে আমার নির্বাচনী ইশতেহারে সবথেকে বড় ব্যাপার ছিল যে মাদক মুক্ত করব, সেই ব্যাপারটা আমি বাস্তবায়ন করতে চাই। মানে নির্বাচনী ইশতেহারে মাদক মুক্ত করবেন, এই ব্যাপারটা বাস্তবায়িত করার জন্য তিনি তার নেতাকর্মীদের শাহ আলী মাজারে পাঠিয়েছেন, যে মাজারের ভেতরে মানে গাঁজা খাচ্ছে এই অজুহাতে সবাইকে পিটাও ধরে। এই হচ্ছে মানে এই মব করে তিনি মাদক মুক্ত করবেন তার এলাকা। জামাতের স্থানীয় লোকজন সেখানে ছিল কিনা এই প্রশ্ন বারবার করা হলে তিনি বলেন, আমার কোনো লোকজন সেখানে ছিল না। আমরা দেখেছি যে একটি সংস্থা গত বছরের 31 ডিসেম্বর পর্যন্ত, প্রফেসর ইউনূসের আমলে 31 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে 97টি মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এই তথ্য দিয়েছে। আমরা যদি মানে শত না ধরি, আমরা যদি যা 97টাই ধরি, 97টা মাজার ভেঙে গুড়িয়ে দেওয়ার বিপরীতে একটি ঘটনারও বিচার আমরা হতে দেখিনি। বিএনপির আমলে 2টা ঘটনা ঘটল।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজার আস্তানায় হামলা এবং অনেক বড় ঘটনা, যেটা সারা দেশব্যাপী তোলপাড় অবস্থা তৈরি করেছিল। এবার রাজধানীতে এটা হলো। মেনে নিলাম যে মাজারে সেখানে ভক্তরা গাঁজা খাচ্ছিল, তো সেটা দেখার দায়িত্ব কার? জামাতের লোকজনের, বিএনপির লোকজনের, তৌহিদি জনতার, কার? নাকি পুলিশের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সরকারের যেটা কর্তব্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেটা কর্তব্য, যদি মনে হয়, যদি প্রমাণিত হয় যে কোথাও কোনো অবৈধ কাজ হচ্ছে, তাহলে সেটা ঠেকানোর দায়িত্ব তাদের কাছে আপনি অভিযোগ করতে পারেন। কিন্তু আপনি সাঙ্গপাঙ্গ নিয়ে মব করে সেখানে ভাঙচুর করতে পারেন না, গণহারে নারী পুরুষ সবাইকে পেটাতে পারেন না, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। আইনের শাসনের ব্যত্যয় যদি এভাবে হয়, পুলিশ যদি এভাবে ওপেন কথা বলে যে আমরা জানতাম জামাত শিবিরের আজকে অভিযান আছে, সেই কারণে আমরা আমাদের অভিযান করিনি, এই মন্তব্য করার জন্যই তো ওই পুলিশ অফিসারের চাকরি থাকার কথা নয়। যে আপনি জানতেন এরকম একটা মব হবে, আর আপনি ওখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলেন, মবকারীদের ঠেকালেন না, এই ঘটনা ঘটতে দিলেন, দেশে মব কালচার আবার প্রতিষ্ঠিত করার ব্যাপার ঘটতে দিলেন আপনি, যেখানে আপনার বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কোনোভাবেই মব অ্যালাউ করা হবে না, সেখানে আপনি মবকে পৃষ্ঠপোষকতা দিলেন। এটা কিভাবে হয়? এটা কিভাবে পুলিশের একজন কর্মকর্তা করেন? এটা কি তার করার কথা? এটা কি তার বলার কথা? এই ধরনের বক্তব্য কি পুলিশের কাছ থেকে পাওয়ার কথা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিশ্ব রাজনীতিতে আওয়ামী লীগ অনেক আগে থেকে কূটনীতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিল, সেই বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। অবশেষে 2 বছর পরে হলো সেগুলো প্রতিফলন ঘটতে শুরু করে দিয়েছে। বিশ্বের যতগুলো পরাশক্তির দেশ আছে, আওয়ামী লীগের সাথে ভালো কূটনৈতিক সম্পর্ক ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা সকলেই এখন আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াচ্ছে এবং শেখ হাসিনার পাশে এসে দাঁড়াচ্ছে। তারা কোনোভাবেই পছন্দ করছে না বাংলাদেশের বর্তমান সরকার যে একেবারে আমেরিকাপন্থী হয়ে গিয়েছে এবং বাংলাদেশকে আমেরিকা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বিশেষত ভারত এই বিষয়টা মোটেও ভালো চোখে দেখছে না, চীনও এই বিষয়টা মোটেও ভালো চোখে দেখছে না, এবং আরেক পরাশক্তি রাশিয়াও এই বিষয়টা ভালোভাবে দেখছে না। সো শেখ হাসিনার ব্যাপারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে রাশিয়া, চীন এবং ভারত একেবারে একই সুতোয় গেঁথে গিয়েছে এবং বাংলাদেশের মধ্যে আবার বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজনীতি ফিরিয়ে আনার জন্য এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যত তৎপরতা শুরু করার, সকল তৎপরতা অলরেডি এই 3টা দেশ শুরু করে দিয়েছে। সেই কারণেই আমি ভিডিওর থাম্বনেলের মধ্যে উল্লেখ করেছি বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনার বিজয়। এটা হওয়ারই কথা ছিল, কারণ সাউথ ব্লকের মধ্যে বাংলাদেশ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ যদি আমেরিকা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে ফেলে, তাহলে কিন্তু ভারতের জন্য অনেক হুমকি আছে এবং চীনের জন্য হুমকি আছে। সাউথ ব্লকে আমেরিকার আধিপত্য বাড়া মানে ভারত এবং চীনের আধিপত্য একেবারে কমে যাওয়া এবং এই সাউথ ব্লকের মধ্যে জঙ্গিদের আস্ফালন বেড়ে যাওয়া। কারণ এই আমেরিকা নিজেরাই জঙ্গি তৈরি করে, আবার নিজেরাই জঙ্গি তৈরি করে যে দেশ তাদের কথা শুন না সে দেশের মধ্যে হামলা চালায়, তখন আবার বলে জঙ্গির আস্ফালন বেড়ে গিয়েছে, আমরা সেখানের মধ্যে মিশনে যেতে হবে, জঙ্গি দমন করতে হবে, সেটা বলে আবার সেই দেশে মিশনে আসে। মানে ডাবল স্ট্যান্ডার্ড খেলে আমেরিকা। চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলে সজাগ থাকো। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করেছিল আমেরিকা এক সময়। সে সকল জঙ্গি সংগঠনের কোনো অস্তিত্ব আছে? আমেরিকা নিজেদের স্বার্থের কারণে ওই সকল জঙ্গি সংগঠনগুলোকে তৈরি করেছিল, আবার যখন স্বার্থ শেষ হয়ে গিয়েছে তখন সেগুলো ভ্যানিশ হয়ে গিয়েছে। এই সকল বিষয়গুলো কিন্তু ভারত এবং চীন মাথায় রেখেই এখন কার্যক্রম বিতর্কতভাবে পরিচালনা করছে। রাশিয়া কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে সম্পূর্ণভাবে সমর্থন দিচ্ছে। এই 3 বলয় যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে 100% একমত হয়ে যায়, এই বিএনপি সরকার টেনে টুনে হয়তোবা 5টা বছর ক্ষমতায় থাকলো, পরবর্তী নির্বাচনে 100% আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। শেখ হাসিনা সেই কারণে কনফিডেন্স দিয়ে বলছে যে আরেকটি নির্বাচন হবে আগামীতে, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং আমি 6 মাসের মধ্যে
বাংলাদেশে ফিরে আসছি। শেখ হাসিনার কাছে এত কনফিডেন্সের উৎস হচ্ছে এই ব্যাপারগুলো, কারণ বাংলাদেশের মানুষও কোনোভাবেই দেশ বিরোধী যে চুক্তি হয়েছে আমেরিকার সাথে সেটা কোনোভাবে সমর্থন করছে না, এবং সেই বিষয়টাকে কোনোভাবে বাংলাদেশের মানুষ সমর্থন কখনোই করবে না। এবং বিএনপির মধ্যে এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছে। জামাতও এখন দায়সারা কথাবার্তা বলছে, তারা বলছে ডক্টর ইউনূস যখন এই চুক্তি আমেরিকার সাথে করে তখন আমরা মনোসমর্থন দিইনি, কারণ জামাতও এখন সেফ সাইডে চলে যাওয়ার চেষ্টা করছে। কারণ সম্পূর্ণ দায়ভার বিএনপির কাঁধে এসে পড়েছে। বিএনপি যদি এই চুক্তি বাতিল না করে বাংলাদেশের জনগণ বাধ্য হবে রাজপথে নামতে এবং বিএনপি সরকারের পতন করতে, কারণ বিএনপি দেশ ঠিকভাবে পরিচালনা করতে পারছে না। হামের টিকা না পেয়ে এতগুলো যে বাচ্চা শিশু মারা গিয়েছে, যারা এর জন্য দেয় তাদেরকেও বিচারের আওতায় আনছে না। দেশের বাজারের মধ্যে গেলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, কারেন্ট থাকে না, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, স্বাস্থ্য খাতের অবস্থা খারাপ, সকল সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে। সেদিকে কোনো খেয়াল নাই, এদিকে বাংলাদেশটাকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে এবং সেই চুক্তিও বাতিল করছে না জনগণ এই চুক্তির বিরোধিতা করার পরেও। এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলে এই চুক্তির বিরোধিতা করছে, এবং বিএনপির মধ্যে অনেক রাজনৈতিক ব্যক্তি আছে তারাও এই চুক্তির বিরোধিতা করার পরেও গুটি কয়েক মানুষের সুবিধার জন্য, গুটি কয়েক মানুষ ক্ষমতায় থাকার জন্য আমেরিকার সাথে এই চুক্তি অব্যাহত রাখবে। সেটা কিন্তু এই প্রধানমন্ত্রী তারেক জিয়ার তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানও ক্লিয়ার করেছে। আমেরিকা যদি মাইন্ড করে এই চুক্তি বাতিল করলে, আরে ভাই আমাদের দেশ বিক্রি করে কি আমরা আমেরিকাকে খুশি করব? আমেরিকা মাইন্ড করলো কি না করলো কি, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি, আমরা বাংলাদেশের মানুষের কথা আগে চিন্তা করতে হবে। আমরা যদি এই চুক্তি বাতিল না করে এই চুক্তি বহাল থাকে তাহলে 100 থেকে 200 বছরের গোলামির ফান্দে পড়ে যাবে বাংলাদেশ, কোনোভাবে এখান থেকে বাহির হতে পারবে না। এটা কিন্তু ভয়ঙ্কর একটা চুক্তি। সম্পূর্ণরূপে বাংলাদেশ আমেরিকার কোলে চলে যাবে। আমেরিকা যে $29 মিলিয়ন যে ব্যয় করেছে ডিপ স্টেট শেখ হাসিনার পতনের পিছনে, সেই টাকা কি সুদে আসলে উসুল করবে না? তার থেকেও 10 গুণ 20 গুণ টাকা বাংলাদেশ থেকে উসুল করে নিয়ে যাবে। আমেরিকা কি এমনি এমনি ওই টাকা ইনভেস্ট করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে? বাংলাদেশটাকে পুরা চুষে খেয়ে ফেলবে। বাংলাদেশটাকে মিডল ইস্টে যেভাবে ইসরায়েলকে ব্যবহার করে অন্যান্য দেশকে চাপে রাখার জন্য বাংলাদেশটাকে সেভাবে ব্যবহার করবে এই সাউথ ব্লকের যত প্রভাবশালী দেশ আছে তাদেরকে প্রেসারে রাখার জন্য। এই প্ল্যানটা কিন্তু আরো 80 থেকে 70 বছর আগে আমেরিকা করে রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে সুযোগ পাচ্ছিল না, পেয়েও তারা সুযোগ হারাচ্ছিল, তারপরও সে প্ল্যান থেকে তারা বিচ্যুত হয়নি। 80-70 বছর পরে হলো এখন চেষ্টা করছে সেই প্ল্যানটাকে তারা সাকসেস করার জন্য। সেন্ট মার্টিনের আশেপাশে তারা ঘাঁটি করবে, বাংলাদেশের মধ্যে তারা আর্মির বেস করবে, সম্পূর্ণ বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ নিয়ে তারা ভারতকে চাপে রাখবে, পাকিস্তানকে হাতে রাখবে, চীনকে চাপে রাখবে। এই প্ল্যানটা তারা সাকসেস করতেই হবে। এখন এই প্ল্যানটা সাকসেস করার জন্য সম্পূর্ণরূপে সাহায্য সহযোগিতা করতেছে বাংলাদেশের রাজনৈতিক দল। 1 নাম্বার আছে বিএনপি, 2 নাম্বার আছে জামাত। মানে আমাদের স্বাধীনতা থেকেও আমরা সেই স্বাধীনতা আমেরিকার হাতে তুলে দিব। এগুলা নিয়ে যদি এখনো বাংলাদেশের জনগণ প্রতিবাদী না হন, প্রতিবাদ না করেন, রাজপথে না নামেন, তাহলে আমাদের বাংলাদেশ শেষ হয়ে যাবে। এখন যেভাবে বুক ফুলিয়ে অন্তত বাংলা ভাষায় কথা বলছেন, রাজপথে হাঁটাচলা করছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, তখন সেটা পারবেন না। আমেরিকা যেভাবে বাংলাদেশটাকে চালাতে চাইবে সেভাবে বাংলাদেশটাকে তারা নিয়ন্ত্রণ করে চালাবে। খুবই প্রেসারে থাকবেন। পাকিস্তানের সাথে আমরা যেভাবে অ্যাটাচ ছিলাম, তখন যেভাবে পাকিস্তানরা আমাদেরকে দমন নিপীড়ন করেছে, 2 টাকার দাম দেনে আমাদেরকে কাঁচরা হিসেবে জানতো, সেম আমেরিকাও একই কায়দা করবে বাংলাদেশের সাথে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। আমেরিকা প্রয়োজনে বন্ধু বানায়, আবার প্রয়োজন শেষ ইউজের মাল হিসেবে ডাস্টবিনে ফেলে দেয়। বিএনপি এটা তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সবচেয়ে তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় ভুল সিদ্ধান্ত হচ্ছে আমেরিকার সাথে যে দেশ বিরোধী চুক্তি আছে সেটা এখনো বাতিল না করে ক্ষমতার কারণে নিজের দেশের মানুষকে বিপদে ফেলে দিচ্ছে, নিজের দেশকে বিপদে ফেলে দিচ্ছে। যারা এখন ক্ষমতার লোভ করছে তারা বুড়ো হয়ে গেছে, এক পা এখন কবরে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষকে এবং তাদের রাজনৈতিক দলকে এমন জায়গায় বিপদের দিকে ঠেলে দিয়েছে, এই বিপদ থেকে তারা উত্তরণ হতে পারবে না। তারা যদি ক্ষমতাচ্যুত হয়ও, ক্ষমতায় থাকেও, বিশাল বড় বিপদে পড়বে এই বিএনপি রাজনৈতিক দলটা। হয়তোবা 30-40 বছরের জন্য তারা বাংলাদেশ আর কখনো ক্ষমতায়ও না আসতে পারে। এরকম পরিস্থিতি আগামীতে ঘটবে, আমি বলে যাচ্ছি। লিখে রাখেন আপনারা, এই ভিডিওটা তো থেকে যাবে, আমি মরে গেল, বাস্তবতা মিলিয়ে নিয়েন। কারণ পৃথিবীতে কোন রাজনৈতিক দল টানা 100 থেকে 200 বছর ক্ষমতায় থাকতে পারে না। পতন অনিবার্য। সো বিএনপিরও পতন খুব তাড়াতাড়ি হবে। আওয়ামী লীগের মতো 16 বছর দেশ শাসন করতে পারবে না। বিএনপি সাংগঠনিক ভাবে আওয়ামী লীগের মতো এত শক্ত না, বুঝতে পেরেছেন?
খুব তাড়াতাড়ি অচিরেই বিএনপির পতন হবে, বাংলাদেশের মানুষই বিএনপির পতন করবে, আওয়ামী লীগ পতন করা লাগবে না। জাস্ট ওয়েট এন্ড সি।